হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে তোমাদের আলোচনার বিষয় হলো সাংখ্য জ্ঞানতত্ত্ব, দ্য সংখ্যা এপিস্টোমোলজি। এই সাংখ্য দর্শন নিয়েই কিন্তু আমরা আমাদের ক্লাস শুরু করেছিলাম। মোটামুটি সাংখ্য দর্শনের উপরের একটা কি দুটো ক্লাস পাবে, দেন কিন্তু আমরা একেবারে তোমাদের পরবর্তী টপিক যেটা তোমাদের সিলেবাসে প্রোভাইড করা হয়েছে সেখানে কিন্তু চলে যাব। আজকের ক্লাস বা আজকের আলোচনার বিষয়ে যাওয়ার আগে আমি একটু বলে দিই যে দেখো, আমাদের কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে এবং অনলাইন ক্লাসেসও কিন্তু শুরু হয়ে গিয়েছে, এবং আগের বারের তুলনায় এবার কিন্তু তোমরা অনেকটা ভালো রেসপন্স করেছে এবং আশা করছি আগের সেমিস্টারে তোমরা যেভাবে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারকে সাপোর্ট করেছিলে এতটা, তার দ্বিগুণ এইবার সাপোর্টের আশা কিন্তু আমরা রাখছি, এবং এর বিনিময়ে আমরা সবসময় তোমাদের সাথে তোমাদের পাশে আছি। তোমরা যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাও বা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার একটা পার্ট হতে চাও, এছাড়া আমাদের আরো যারা টিচার্সরা রয়েছে তাদের কাছে যদি পড়তে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে এই কর্নারে দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে হবে। ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে সায়েন্স যে সাবজেক্টটা, যেটা আমি বলেছিলাম যে খুব শীঘ্রই আসার কথা, সেটাও কিন্তু আমরা নিয়ে এসেছি, এবং খুব সম্ভবত এক কি দুদিন পরে কিন্তু রেগুলার ক্লাসেসও তোমরা পেয়ে যাবে। তো তোমাদের যারা চেনা পরিচিতরা রয়েছেন, যাদের সায়েন্স সাবজেক্টস আছে, তারাও কিন্তু এবার একেবারে অনায়াসে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে কিন্তু চলে আসতে পারো বা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আচ্ছা, এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করলে তোমাদের যা কোর্স ফি রিলেটেড যা কোয়ারিজ আছে, এছাড়া তোমাদের সাবজেক্টস নিয়েও কিন্তু অনেকের অনেক কনফিউশন কিন্তু এখনো আছে, তো সমস্তটাই কিন্তু তোমরা এখানে কল করলে ক্লিয়ার করে নিতে পারবে। চলো আর কথা না বাড়িয়ে আমি আজকে আমার আলোচনার যে বিষয়টা আছে আমি সেখানে একেবারে চলে আসছি। সাংখ্য জ্ঞান তত্ত্ব, ঠিক আছে, এখানে অনেকগুলো কিন্তু জানার বিষয় আছে। আমি ব্যাপারগুলো চাইবো যে যতটা সহজভাবে সম্ভব হয় তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, সাংখ্য দর্শন অনুযায়ী জ্ঞান যেটা আছে সেটাকে কিন্তু স্ববিষয়ক এবং বুদ্ধিবৃত্তি, ঠিক আছে, এইভাবে কিন্তু বর্ণনা করা হয়েছে বা এভাবে কিন্তু বলার চেষ্টা করা হয়েছে। এছাড়াও সাংখ্য জ্ঞান মতে, দেখো আমি এখানে একটু লিখেছি, সাংখ্য জ্ঞান মতে জ্ঞানকে দু রকমের বলা হচ্ছে। একটা হচ্ছে তত্ত্ব জ্ঞান এবং আরেকটি হচ্ছে ব্যবহারিক জ্ঞান। এই তত্ত্ব জ্ঞানের মধ্যে আমরা দেখতে পাই যে বিবেক, জীবনের দুঃখ, মোক্ষ লাভ, ত্যাগ, এই ব্যাপার যেগুলো আছে সেগুলো না তত্ত্ব জ্ঞানের মধ্যে চলে আসে। এবং ব্যবহারিক জ্ঞানে আমরা দেখতে পাই যে মানুষের মানে বাস্তবতায় দাঁড়িয়ে মানুষের জীবনে যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান করার যে প্রবণতাটা, সেটা কিন্তু আমরা ব্যবহারিক জ্ঞানের মধ্যে দেখতে পাই। তাহলে এইটুকুটা আশা করি তোমাদের কমপ্লিট হলো যে সাংখ্য মতে জ্ঞানকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা তত্ত্ব জ্ঞান এবং একটা ব্যবহারিক জ্ঞান। ঠিক আছে, চলো এটা কমপ্লিট। এরপরে এইখানে আমি কি লিখেছি, সাংখ্য মতে সম্মুখ জ্ঞানকে কিন্তু বলা হয়েছে প্রমা। ঠিক আছে, সাংখ্য মতে সম্মুখ জ্ঞান যেটা রয়েছে সেটাকে কিন্তু বলা হয়েছে প্রমা, এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে প্রমার আবার তিনটা শর্ত রয়েছে। কি কি শর্তগুলো দেখো, একটা রয়েছে জ্ঞাতা বা প্রমাতা, যেটাকে বলা হচ্ছে জ্ঞানের কর্তা। এরপরে রয়েছে জ্ঞেয়, ঠিক আছে, যেটা হচ্ছে জ্ঞানের মেইন বিষয়, এবং এরপর রয়েছে জ্ঞান লাভের প্রণালী বা প্রমাণ। তার মানে জ্ঞাতা বা প্রমাতা মানে হচ্ছে জ্ঞান যেটা তার মেইন যে ক্যারেক্টার বলতে পারো যে কর্তা, সেটা। জ্ঞেয়তে দেখা যাচ্ছে যে জ্ঞানের বিষয় কি সেটা, এবং 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে জ্ঞান লাভের প্রণালী বা প্রমাণ, এবং এই তিনটা হচ্ছে কিন্তু প্রমার শর্ত। এবং প্রমাটা কি জিনিস, প্রমা হচ্ছে সাংখ্য মতে সম্মুখ জ্ঞানকে প্রমা বলা হয়েছে, এবং সেখান থেকে এই তিনটা শর্ত কিন্তু এসেছে। ঠিক আছে, এটুকটা কমপ্লিট। এবার এই জায়গাটাই হচ্ছে আমাদের জানার বিষয়, এবং এখানে কিন্তু 3 রকমের স্তর রয়েছে। তার মধ্যে থেকে আজকে শুধুমাত্র আমি প্রত্যক্ষ যে স্তরটা সেটা নিয়ে আলোচনা করব, পরের দিনে অনুমান নিয়ে কিন্তু আমি আলোচনা করব। আচ্ছা দেখো, প্রত্যক্ষ, প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই প্রত্যক্ষ কাকে বলে, তারপর এক এক করে করে তার যে ভাগগুলো আছে সেখানে আমরা যাব। প্রত্যক্ষ হচ্ছে সেই জ্ঞানটা যেটা আমরা সরাসরি কিন্তু আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে সেগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আমরা যে জ্ঞানটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। ঠিক আছে, আচ্ছা প্রত্যক্ষ জ্ঞান ক্লিয়ার। এইবারে আমাদেরকে দেখতে হবে প্রত্যক্ষ জ্ঞানকে কয় ভাগে আবার ভাগ করা যাচ্ছে। প্রত্যক্ষ জ্ঞানকে আবার দুটা ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে লৌকিক প্রত্যক্ষ এবং আরেকটি হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ। ঠিক আছে,
এইবারে জানতে হবে যে লৌকিক প্রত্যক্ষটা কি, এবং তার দুটো আবার ভাগ চলে আসছে। দেখো লৌকিক প্রত্যক্ষকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা স্ববিকল্প এবং আরেকটা হচ্ছে নির্বিকল্প, এবং এইভাবে আলাদা, এবং এই পাশে আলাদা করে কিন্তু অলৌকিক প্রত্যক্ষটা থাকছে। তাহলে প্রত্যক্ষ জানলাম, এবার লৌকিক প্রত্যক্ষটা কি সেটা আমাদেরকে একটু জানতে হবে। দেখো বাহ্য ইন্দ্রিয় অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এর সাহায্যে বাহ্য বিষয়ের সঙ্গে সংযোগ করে যে জ্ঞানটা লাভ হচ্ছে তাকে কিন্তু বলা হয় লৌকিক জ্ঞান। ঠিক আছে, তাকে বলা হচ্ছে লৌকিক জ্ঞান। এবং লৌকিক জ্ঞান বা লৌকিক প্রত্যক্ষ যেটাকে বলছে, আমরা তো এখানে প্রত্যক্ষ নিয়ে আলোচনা করছি, এখানে প্রত্যক্ষ হবে। ঠিক আছে, তো সেটা হচ্ছে লৌকিক প্রত্যক্ষ। এবার সেটাকে যদি দুটো ভাগে ভাগ করি, সেখান থেকে চলে আসে স্ববিকল্প এবং নির্বিকল্প। তো আমি যেহেতু প্রথমে লৌকিক প্রত্যক্ষটা আলোচনা করলাম, একটুখানি অলৌকিক প্রত্যক্ষটা আমি আলোচনা করে দিই, তারপর আমি এই দুটার ভাগে কিন্তু আসবো। অলৌকিক প্রত্যক্ষটা কি জিনিস? দেখো যে অন্তরিন্দ্রিয়ের সাহায্যে বা মনের সাহায্যে অনেক দূরবর্তী কোনো জায়গায় কোনো কিছু ঘটনা ঘটছে বা কোনো ঘটনার অনুমান হচ্ছে, এই ধরনের জিনিসগুলো যখন আমরা কি বলবো যে অনুমান করতে পারি, তো সেগুলোকে কিন্তু বলা হচ্ছে যে অলৌকিক প্রত্যক্ষ। এটা একটা খুব ভালো উদাহরণ হতে পারে যে আমরা দেখি যে প্রায় মানে কি বলবো যে একটু যদি কুসংস্কারের দিকে এগোই, তো সেদিকে বলা যায় যে অনেক মানে তান্ত্রিক যারা রয়েছেন, ওঝা যারা রয়েছেন, তারা নাকি চোখ বন্ধ করে বলে দিতে পারেন যে এখান থেকে এতটা দূরে এরকম একটা কিছু ঘটনা ঘটছে, বা মনে করো কেউ যদি তার জীবনের প্রবলেমস গুলো নিয়ে যায়, সে নাকি অনুমান করে বলতে পারে। তো এই সমস্ত কিছু কিন্তু অলৌকিক প্রত্যক্ষের মধ্যে পড়বে। এইবারে আমরা একটু ক্লিয়ার করি স্ববিকল্প এবং নির্বিকল্পটা কি জিনিস। স্ববিকল্পে বলা হয়েছে যে স্ববিকল্প হচ্ছে প্রত্যক্ষে মন ক্রিয়াশীল হওয়ায় সাংখ্য দর্শনের স্ববিকল্প প্রত্যক্ষকে বিবেচন বলা হয়েছে। স্ববিকল্প প্রত্যক্ষ হচ্ছে এর মধ্যে কিন্তু নাম, জাতি এই বিশেষণগুলো যুক্ত থাকবে। এবার যখন নির্বিকল্পে আসবো তখন কিন্তু আমরা দেখবো যে এই বিশেষণগুলো কিন্তু এখানে যুক্ত থাকবে না। নির্বিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে বস্তুর নাম, জাতি ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে সেটার কিন্তু কোনো বোধ থাকে না। এবং নির্বিকল্প প্রত্যক্ষ হচ্ছে মানে যেটা বলা হচ্ছে প্রথম ক্ষণের প্রত্যক্ষ। ঠিক আছে, তাহলে এর সাথে সাথে হচ্ছে তোমাদের প্রত্যক্ষের যে পার্টটা সেটা কমপ্লিট হলো। এটার কিন্তু আর মোটামুটি দুটো পার্ট আছে, একটা অনুমান আছে এবং আরেকটা মেবি তোমাদের হ্যাঁ অনুমান এবং শব্দ প্রমাণ, এই তিনটা পার্ট আছে। আজকে কিন্তু আমি প্রত্যক্ষটা ক্লিয়ার করে দিলাম। চলো শুরু থেকে আমি আরেকবার বলে দিচ্ছি। সাংখ্যমতে জ্ঞান সেটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা তত্ত্ব এবং একটা ব্যবহারিক। তত্ত্বর মধ্যে আমরা দেখছি যে বিবেক, মোক্ষ লাভ, মানুষের জীবনের দুঃখ এই জিনিসগুলো আসছে, এবং ব্যবহারিকে আমরা দেখতে পাচ্ছি যে বাস্তবতায় দাঁড়িয়ে মানুষের জীবনে যে সমস্যা আছে সেগুলো সমাধান করার প্রবণতাটা দেখতে পাচ্ছি। তারপরে চলে আসলো আমাদের প্রমাতে আমরা আবার তিনটা শর্ত পেয়ে গেলাম। একটা হচ্ছে জ্ঞাতা বা প্রমাতা, দ্বিতীয়ত জ্ঞেয়, এবং তৃতীয়ত জ্ঞান লাভের প্রণালী বা প্রমাণ। আচ্ছা, তারপরে আমরা আজকে যেটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করলাম সেটা হচ্ছে প্রত্যক্ষ। দুটা ভাগে ভাগ করা যায়, লৌকিক প্রত্যক্ষ এবং অলৌকিক প্রত্যক্ষ। লৌকিক প্রত্যক্ষের আবার দুটো আমরা ভাগ খুঁজে পেলাম, একটা স্ববিকল্প এবং আরেকটা হচ্ছে নির্বিকল্প। ঠিক আছে, তাহলে আজকে কিন্তু আমার আলোচনার বিষয়টা প্রত্যক্ষকে নিয়েই ছিল, মানে মুদ্রা কথা ছিল আমাদের সাংখ্য জ্ঞান তত্ত্ব, এবং সেখান থেকে এই পুরো ব্যাপারটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আজকের ক্লাসটা আমার এইটুকুই থাকছে। আজকে এই পর্যন্ত আমার ভিডিও পর্যন্ত যারা পৌঁছবে তাদেরকে আমি কাইন্ডলি রিকোয়েস্ট করবো, সাংখ্য দর্শনের উপর কিন্তু তিনটা মেবি ক্লাস আমার গেছে, তোমরা একটু দেখে এসো, কনসেপ্টে ক্লিয়ার হবে। কারণ যত আমরা এগোবো জিনিসগুলো যদি তোমার আগের থেকে ক্লিয়ার না হতে থাকে, এগুলো কিন্তু জড়াতে থাকবে। সেজন্য কাইন্ডলি আগের ভিডিওগুলো একটু দেখে এসো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম। তোমাদের ভালো ভালো কমেন্টস গুলো আমাদের প্রত্যেকদিন আরো সুন্দরভাবে কাজ করার জন্য আমাদেরকে উৎসাহিত করে। চলো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী দিনের ক্লাসে কিন্তু আবার আমরা অনুমান নিয়ে কিন্তু চলে আসবো। চলো, ক্লাসটা এটুকুই থাকছে। থ্যাংক ইউ।